আপুর দৌড়ানি খেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নিচে আব্বুকে দেখলাম না, হয়তো রুমে আছে। আব্বু যে এখন রান্নাঘরে রান্না করতেছে সেটা আমি জানি। একটু বই না পড়লেই নয়, হাতে সময় আর বেশি নেই। আব্বুর তো একটা মান সম্মান আছে। আমি তার ছেলে হয়ে যদি ভালো একটা রেজাল্ট করতে না পারি, আর ভেবে লাভ নেই। পড়ার টেবিলে বসে গেলাম। অনেকদিন পরে পড়তে বসে অনেক বড় ঝামেলাতে পড়লাম। সারা বই আনকমপ্লিট, কিভাবে যে শেষ করব বুঝতে পারতেছি না। আমি আরেকটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। মনে করেন 5 মাস পরে ফেসবুকে ঢুকলেন। তখন ফেসবুকে ঢুকলে দেখা যাবে যে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট, নোটিফিকেশন, মেসেজ, পোস্ট ইত্যাদি। তো লেখাপড়া তো অনেক দিন করি না, তাই আমার অবস্থাও ঠিক 5 মাস পরে ফেসবুকে ঢোকার মতো একটা অগোছালো অবস্থা। যাক, অনেক কষ্ট করে একটা ব্যবস্থা করলাম। ইংলিশ বইটা একটু খুলে দেখতেছিলাম, তখনই আপু এসে বলল, ও মা গো, ভাইয়া তুই বই পড়তেছিস? কেন? রোজই তো পড়ি। তুই থাম ভাইয়া, আমি জানি তুই রোজ বই মেলে রেখে পৃথিবীর সব বাজে চিন্তা করিস। তাহলে আজকে বললি কেন যে বই পড়ি? হাহ, আমি আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছি তুই মন দিয়ে পড়তেছিলি। তার মানে তুই এতক্ষণ এখানে ছিলি? হুম কিছু বলবি নাকি? হুম নিচে আয়, আম্মু খেতে ডাকছে তোকে। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি মানে? ঘড়ি দেখ, রাত 11টা বাজে। আব্বু খেয়ে নিয়েছে, বাকি আছে আমরা 3জন। কি 11টা বাজে? ও এম জি। হুম তুই যে, আমি আসতেছি। ওকে। বই খাতা সব গুছিয়ে রেখে আমি নিচে চলে গেলাম। বই পড়া শেষ হলো তবে? আম্মু। নে এইবার খেয়ে নে। আমি, আম্মু, আপু খেয়ে যে যার রুমে চলে গেলাম। রুমে এসে মোবাইলটা অন করলাম। পরীক্ষার রুটিন দরকার, তাই হিমুর বাচ্চারে ফোন দিলাম। কিরে এত রাতে ফোন দিলি যে? পরীক্ষার রুটিন আছে না তোর কাছে? কিন্তু কেন? আমাকে এখনই মেসেঞ্জারে পাঠাতো। তুই রুটিন দিয়ে কি করবি আবার? ওরে হুমুর বাচ্চা, রুটিন দিয়ে কি করে? তুই বেশি কথা না বলে পাঠা আগে। ওকে ওয়েট। কিছুক্ষণ পরে রুটিন পেয়ে গেলাম। এখন গায়ে একটা পরীক্ষা পরীক্ষা ভাব চলে এসেছে। পরীক্ষা শেষ হবে 27 তারিখ। এখানেই আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আর তার কারণ হচ্ছে ওই মাসের 28 তারিখ হচ্ছে রাইসা ম্যাডামের বার্থডে। কি কপালের ভাই, চিন্তা করেন। যাক, ভালোই হবে। পরীক্ষা দিয়ে পরের দিন ম্যাডামের জন্মদিনে গিয়ে উইশ করব, আর সাথে আবার প্রপোজও করব। রাইসার কথা মনে পড়ায় 7-5 না ভেবে কল দিলাম। প্রথমবার রিং হলো, ধরল না। পরপর 3বার কল করার পর 4বারের বার কল ধরলো। তাই বেয়াদব ছেলে, তুমি বারবার কল দিচ্ছ কেন? ওলে বাবু, আবার রাগ করছে? ওরে শ্রাবণ, তুই কালকে আয় একবার ভার্সিটিতে। কেন? দেখতে ইচ্ছে করে খুব। তোকে আজকের মতো কালকেও মার খাওয়াবো স্যারের কাছে। তোমার জন্য আমি সব কিছু খেতে পারি সুইটহার্ট। এই সব কিছু আমি স্যারকে বলবো, মনে রাখিস তুই। সেটা তোমার ব্যাপার, আমি জানি তুমি বলবা না। আর বললে বুঝবো তুমিও আমাকে লাভ করো। উফ, তুই ফোন রাখ। মনটা ফ্রেশ হয়ে গেল। রাগলে ম্যামের কথা উফ জোস লাগে। খুব ঘুম পাচ্ছিল, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। গুড নাইট। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন থেকে রোজ সকালে উঠবো বলে ঠিক করেছি। তার কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই সকাল সকাল উঠে একটু লেখাপড়া করব। বই পড়তেছিলাম, তখনই আম্মু আমার রুমে এলো। এসে আম্মু অবাক হয়ে গেল। অবাক হওয়ারই কথা, আজ প্রায় 2 বছর পরে সকালবেলা বই পড়তেছি আমি। শ্রাবণ, আব্বু তুই ঠিক আছিস তো? কেন? না মানে, তুই আজ কতদিন পরে আবার আগের মতো সকালে পড়তে বসেছিস। পুরনো কথা মনে করে লাভ নেই। আব্বু আমি জানি এটা তোর মনের হাসি না, কারো জন্য জীবন কখনো থেমে থাকে না। তুই সব ভুলে গিয়ে আবার শুরু কর। আমার অতীতের গল্পটা অন্য একদিন বলবো। আব্বুর কথা ভেবেই পড়তেছি। ভালো। আর পরীক্ষা শেষ হলে আমার জন্য বৌমা খুঁজতে হবে না? আম্মু, আমি এখনো বাচ্চা। বাচ্চা? তাহলে তো খুব তাড়াতাড়ি তোর বিয়েটা দিতে হচ্ছে। আম্মু তুমি যাও তো, আমাকে পড়তে দাও। যাচ্ছি। আর আমি কফি বানিয়ে দিয়ে যাচ্ছি, তুই পড়তে থাক। ওকে। সকালের খাবার খেয়ে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, তাই বাইক নিয়ে বের হলাম। শাওনকে ফোন দিলাম। কই তুই? রহিম চাচার দোকানে আয়। ওকে, ওয়েট কর, আমি আসতেছি।
শাওনকে পিক করে নিয়ে সোজা ভার্সিটির ভিতরে ঢুকে গেলাম। বাইক রেখে আমি আর শাওন ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় গেলাম। ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বল? কাল থেকে আর ভার্সিটি আসবো না। কি? আমি অনেক ভেবে দেখলাম আব্বুর একটা মান সম্মান আছে, তাই আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আর ম্যাডামকে পেতে হলেও একটা ভালো রেজাল্ট দরকার। তো ভালো কথা, কিন্তু ভার্সিটি আসবে না কেন? তুই জানিস না আমি একা একা পড়তে ভালোবাসি। একা একা পড়লে মনে থাকে ভালো। ওকে বন্ধু, আমি চাই তুই ভালো কিছু কর। সেটা আমি জানি। চল ভাই, ক্লাসে যাই। ক্লাসে গিয়ে বসলাম। প্রথম ক্লাস শুরু হলো। ভাই, আর একটা কথা। কি কথা বল? আমি ক্লাসে না আসলে ম্যাডাম আমাকে মিস করে কিনা তুই একটু দেখিস। ওরে শালা, ম্যাডাম বাবা তোকে মিস করবে? চুপ হারামি। হ্যাঁ। আর একটা কথা। কি? আমাদের পরীক্ষার যেদিন শেষ হবে তার পরের দিন ম্যাডামের জন্মদিন। তারপর? ওই দিন ম্যামকে প্রপোজ করব। আর সে যদি রাজি হয় তাহলে সোজা বিয়ে। বাহ ভাই বাহ। আমি সিরিয়াস। ওকে। গল্প করতে করতে প্রথম ক্লাস শেষ হলো। এবার রাইসা ম্যাডাম এলো। সবাইকে আজকের পড়া জিজ্ঞেস করতেছে, আর আমি তাকে দেখে যাচ্ছি। এক সময় আমার পালা এলো। এই বেয়াদব, পড়া বলো। পারি না। ওকে, আমার সাথে এসো। ম্যাডাম আজকে আবার? এসো। আমি ম্যাডামের সাথে সাথে আব্বুর রুমে গেলাম। অফিসে মিস রাইসা আজকে আবার এই বান্দরটা কি করছে? আমার ক্লাসে ঘুমিয়েছিল। আমি চোখ বড় বড় করে ম্যাডামের দিকে তাকালাম। ম্যাম একটা শয়তানি মার্কা হাসি দিল। স্যার, আমি বেয়াদব, চুপ থাক। আপনি এক কাজ করেন, ওকে একটা চর দিন। বলার সাথে সাথে মেরে দিল। আমি বলদের মতো আব্বুর দিকে চেয়ে আছি। আপনি এবার যান, আমি ওকে দেখতেছি। ওকে স্যার। ম্যাম যাবার পরে, আব্বু তুমি আমাকে মার খাওয়ালে কেন? আমি তোমারই নাই। আমি বাসায় গিয়ে আম্মুকে বলবো। আমি তোমারই নাই। যাক, বাদ দাও। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি আর ভার্সিটিতে আসতে চাই না। কেন? এই 2 মাস আমি বাড়ি বসে পড়তে চাই। আর তুমি তো জানো আমার একা একা পড়তে ভালো লাগে। ও বুঝলাম, কিন্তু তোর যদি কোনো হেল্প দরকার হয়? আমি সেটা জানি না। এক কাজ করি, তোর রহিম স্যারকে বলে দেই, সে রোজ বিকেলে গিয়ে তোকে কিছু সময় হেল্প করবে। ওকে আব্বু, আসি। আর শোন, ভালোভাবে পড়াশোনা করিস, কেমন? ওকে আব্বু। এরপর আমি ভার্সিটি থেকে সোজা বাসায় চলে এলাম। দূর, আজকেও আব্বুর জন্য শুধু শুধু মার খেলাম। মনটা খারাপ। এই 2 মাস ম্যামকে চাইলেও দেখতে পারবো না। মন খারাপ করে দরজায় বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, মুখ কালো করে আছিস কেন? মন খারাপ নাকি? না আম্মু। তাহলে কিছু তো একটা হয়েছে। ভিতরে চলো, বলতেছি। চল। আর তুই একবারে ফ্রেশ হয়ে নিচে আয়। আমি সোজা উপরে চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু, কই তুমি? বল কি হয়েছে? আমি কাল থেকে আর ভার্সিটিতে যাব না। কেন? বাসায় বসেই পড়বো এই 2 মাস। ওহ, বুঝলাম। আমার ছেলে সেই আগের মতোই লেখাপড়ায় মন দিতে চায়। আচ্ছা ঠিক আছে, এবার দুপুরের খাবার খেয়ে নে। দাও। আমি খাবার টেবিলে বসে খেতে লাগলাম। আর আম্মু আমার পাশে বসে দেখতে লাগলো। তখনই আমি বললাম, আম্মি, রফিক স্যার আছে না? কোন স্যার? আরে ওই যে আমার ভার্সিটির, আগে কয়েকবার বাসায় এসেছিল আব্বুর সাথে। ও চিনছি, কিন্তু কেন? রফিক স্যার কাল থেকে রোজ বিকালে আসবে আমাকে পড়াতে। ও, তাহলে তো ভালোই। খাবার শেষ করে আমি আমার রুমে চলে এলাম। একটু বসে থেকে আমার পড়ার টেবিল পরিষ্কার করলাম। অনেক দিন পড়া হয় না, তাই অনেক ময়লা জমে গেছে। সব কিছু শেষ করে যখন পড়তে বসবো তখনই আসল কথা মনে পড়ল। আমার সব বই খাতা এখানে নেই। আপনাদেরকে একটা কথা বলা হয়নি। আমি আগে সিলেট থেকে পড়াশোনা করতাম। ওখানে আমার নামে নিজস্ব একটা ফ্ল্যাটও আছে, কিন্তু একটা কারণে আমি সিলেট থেকে চলে আসি। সেটা পরে জানতে পারবেন। ওই বইগুলো না হলে আমি শিওর ডাব্বা খাবো। আর এখন বছরের শেষ, তাই বইগুলো কিনতেও পারবো না। তাই আমাকে আবার ওই শহরে যেতে হবে। কিন্তু আব্বু আম্মু কি যেতে দিবে? আমি আর কিছু না ভেবে নিচে চলে যাই। নিচে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু, কি হয়েছে? আমাকে একটু সিলেট যেতে হবে। কি? না, কখনোই না। আম্মু প্লিজ, আমাকে যেতেই হবে। না, আমি যেতে দিব না। আম্মু তুমি বুঝতেছো না, ওখানে আমার সব বই খাতা রয়েছে। ওগুলো না হলে পড়বো কিভাবে? আমি জানি না। আম্মুকে অনেক বুঝিয়ে রাজি করালাম। আর আমি এখনই রেডি হয়ে রওনা দিলাম, কারণ এখন রওনা দিলে রাতে গিয়ে পৌঁছাবো। আবার কালকে সকালের মধ্যেই চলে আসবো।
আব্বুকে আমি বলি নাই যে সিলেট যাচ্ছি, বললে হয়তো যেতে দিত না। প্রায় 5 ঘন্টা পরে সিলেট গিয়ে পৌঁছালাম। গাড়ি থেকে নেমেই সোজা বাসার দিকে হাঁটা শুরু করলাম, কারণ রাত অনেক হয়েছে। আনুমানিক 9টা বাজে। বাস স্ট্যান্ড থেকে আমার বাসা 5 মিনিটের রাস্তা, তাই আর রিক্সা না নিয়ে হেঁটে যেতে লাগলাম। বাসার সামনে এসে চাবি দিয়ে দরজা খুললাম। 2 বছর আগেও বাসাটা যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। চারিদিকে সব কিছু ঠিকঠাক, কোনো নোংরা নেই। দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো মানুষ থাকে। আসলে মানুষ থাকে না, একজন কাজের লোক আছে যে সপ্তাহে 2 থেকে 3 বার এসে সব কিছু পরিষ্কার করে দিয়ে যায়। এগুলো ভাবতে ভাবতে চিরচেনা আমার সেই রুমে চলে গেলাম। সব কিছু ঠিকঠাক। আমি দেরি না করে সব কিছু গোছাতে লাগলাম, কারণ আর 1 ঘন্টা পরেই রওনা দিব। বেশি দেরি করা যাবে না। সব কিছু গুছিয়ে যখন রুম থেকে বের হব, তখনই চোখের সামনে আমার পুরনো ডায়েরিটা চোখে পড়ল। প্রায় 2 বছর এটা খুলে দেখা হয় না, তাই পড়ে দেখার খুব ইচ্ছে হলো। আমি ডায়েরিটা হাতে নিয়ে বিছানার উপর খুলে বসলাম। প্রথম পাতায় আমার সম্পর্কে কিছু লেখা। এরপর শুরু হয় আমার এবং নীলার প্রেম কাহিনী। আসুন আমি খুলে বলি। নিজের ইচ্ছায় সিলেট এসেছিলাম ঘুরতে, কিন্তু সিলেট শহরটা আমার এত ভালো লাগে যে আমি এখানে থাকবো বলে ঠিক করি। এরপর আব্বু আম্মুকে অনেক জোরাজুরি করে রাজি করলাম। আব্বু টাকা দিয়ে একটা ফ্ল্যাট বানিয়ে দেয় আমাকে। আমিও খুব খুশি হয়েছিলাম। সবেমাত্র ইন্টার 2য় বর্ষের ছাত্র, নতুন নতুন অনেক ফ্রেন্ড হয়ে যায় নতুন কলেজে গিয়ে। প্রথম 1 মাস ভালোই কাটলো, তবে কলেজে আমাকে সবাই নিম্নমানের পরিবার থেকে আসা সাধারণ ছেলে হিসেবেই জানে, তাই আমিও কাউকে কিছু বলি না। অনেক প্রিয় বন্ধু পেয়েও গিয়েছিলাম। যারা টাকা ছাড়া বন্ধুত্ব করে তারাই হচ্ছে প্রিয় বন্ধু। কোনো এক বড় ভাই বলেছিল প্রেম ভালোবাসার ভিতরে না যেতে, শুধু মন দিয়ে পড়াশোনা করতে। আমিও হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি একজনকে দেখে সে সব কিছু ভুলে গিয়েছিলাম। চেয়েছিলাম তাকে নিজের করে পেতে, কিন্তু কথায় আছে না, টাকা ছাড়া কাউকে কেউ ভালোবাসে না। তবে নীলা আমাকে টাকা পয়সা ছাড়াই ভালোবেসেছিল। অবশ্য আমি এটা পরে জানতে পেরেছিলাম এটা শুধু নাকি তার টাইম পাস ছিল। নীলা আমাকে অবাক করে দিয়ে সে নিজে এসে আমাকে একদিন প্রপোজ করেছিল। আমিও তাকে কিছু প্রশ্ন করেছিলাম, সে সব কিছু মেনে নিয়ে রাজি হয়েছিল। এইভাবে শুরু হয়েছিল আমাদের ভালোবাসাটা, কিন্তু সেটা 2 বছরের বেশি স্থায়ী হয়নি। এটা না হয় অন্য কোনো দিন বলবো। এরপর ডায়েরিটা তার নিজের জায়গায় রেখে বেরিয়ে গেলাম বাসা থেকে। এরপর আর কোথাও দেরি না করে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতে আসতে ভোর হয়ে যায়। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আব্বু এসে দরজা খুলে দিল। আমি একটু অবাক হলাম, আব্বু এত সকালে কিভাবে উঠলো। কিছুটা ভয় পেলাম, কি জানি যদি আবার বকাবকি করে। কিরে, কি ভাবতেছিস? কিছু না আব্বু। বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? চলো। যাই হোক, ভালোই হয়েছে আব্বু কিছু বলে নাই। আমি সোজা আমার রুমে চলে এলাম। সব কিছু রেখে নিচে চলে এলাম। যাতায়াতে কোনো অসুবিধা হয়েছে নাকি? না আব্বু। যাবার আগে আমাকে একবার বলে যাবি না? সরি, মনে ছিল না। আর শোনো, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো। ওকে। আমি আর আব্বু বসে বসে গল্প করতেছিলাম, তখনই আম্মু এসে বলল, কি সকাল সকাল দুইজনে কি আলোচনা করতেছস? তেমন কিছু না আম্মু। শ্রাবণ, তোকে কফি করে দিব? না আম্মু, আমি এখন একটু ঘুমাবো, খুব ক্লান্ত। ওকে, তাহলে গিয়ে ঘুমা। আমি বরং তোর আব্বুকে চা করে দিই। এরপর আমি সোজা বিছানায় ঘুমিয়ে গেলাম। সারা রাত ঘুম হয়নি, তাই একটু ঘুমিয়ে নেই। দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই পড়তে বসলাম। বিকেলে বসে বসে রসায়ন এর একটা অধ্যায় পড়তেছিলাম। শালা কিছুতেই মাথায় ঢুকতেছে না। তখনই কে যেন আমায় ডাক দিল। আমি পিছনে ফিরে দেখি রফিক স্যার। আমি অনেক খুশি হলাম। কিরে, কি পড়া হচ্ছে দেখি? স্যার, কি বলবো, এই অধ্যায়টা কিছুতেই বুঝতেছি না। কই দেখি, এদিকে দে। এই নেন স্যার। স্যার অধ্যায়টা রেখে আমার মাথায় আস্তে করে একটা চড় দিয়ে বলল, 2 দিন আগে এটা আমি ক্লাসে বুঝিয়েছি, আর তুমি তো আমার ক্লাস করো নাই। সরি স্যার। হুম এরপর স্যার আমাকে বুঝিয়ে দিল। কিছু সময় পরে স্যারও চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বাসা থেকে বের হয়ে একটু রাস্তায় বের হলাম। আজকে সারা দিন শুধু ঘরেই ছিলাম। রাস্তায় এসে শাওনকে ফোন দিলাম। দুজনে কিছু সময় আড্ডা দিয়ে আবার বাসায় চলে এলাম। বাসায় এসে রাতের খাবার খেয়ে আবার বই নিয়ে বসলাম। বাড়ির সবাই তো অনেক খুশি, কারণ তাদের বাড়ির ছেলে সবসময় বই নিয়ে বসে থাকে। 2 মাস পরে এইভাবে দেখতে দেখতে 2টা মাস কেটে গেল। এই কয়েকদিন মন দিয়েই বই পড়েছি। এখন আশা করি পরীক্ষায় মোটামুটি ভালোই রেজাল্ট হবে। কালকেই পরীক্ষা।
আমি শাওনকে ফোন দিলাম। কি ভাই, তোর তো এখন আর কোনো খোঁজই পাওয়া যায় না। আরে ভাই ব্যস্ত ছিলাম। হুম, এই ভাই, একটা কথা জানার ছিল। কি বল। আমি ভার্সিটিতে যাই না, ম্যাম কিছু বলে নাই? বলেছিল একদিন। কি বলেছিল বল। তুই না আসার 10 দিন পরে ম্যাডাম বলে, ওই শাওন দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম, তারপর বলে তোমার সাথে আরেকটা বাদর কই। তুই কি বলেছিস? আমি বলি যে জানি না। ধুর শালা, কেন, কি হয়েছে? তুই বলতে পারতি যে অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে আমার জন্য একটু মায়া হতো। ওরে বাটপার। তবে তবে কি? ম্যাডাম রোজ ক্লাসে এসে কাকে যেন খুঁজতো, হয়তো তোকে। কি বলিস, তুই শিওর? শিওর না, তবে দেখছি ম্যাম ক্লাসের সব জায়গায় তাকিয়ে দেখে। দেখে মনে হয় কাউকে খুঁজে। হতেও পারে। কালকে তো এক্সাম, আমাকে কিন্তু দেখাস, আমি কিছুই পড়ি নাই। ওকে ভাই, রাখ এখন। ওকে বাই। দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল। পরের দিন সকালে আমি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2 মাস পরে বাসা থেকে বের হয়ে শাওনকে ফোন দিলাম। ভাই কই তুই? এই তো রাস্তা বের হয়েছে এইমাত্র। তুই? আমিও, তাড়াতাড়ি আয়। ওকে। আর শোন, বল। বাইক নিয়ে আসবো নাকি হেঁটে আসবো? বাইক নিয়ে আয়, তুই শালা কিছু বুঝিস না, এতদিন পরে ভার্সিটি যাচ্ছিস, একটু স্টাইল নিবি না? ফোন রাখ তুই। শাওনকে বাইকে পিক করে নিয়ে ভার্সিটির ভিতরে চলে গেলাম সোজা। বাইক পার্ক করে যে আমি শাওনের পিছনে তাকাই, তখন দেখি বদমাশের দলগুলো হাজির, মানে আমার ক্লাসমেটরা। ওই হারামি, কয় বছর পরে? আমি তো ভাবছিলাম তুই মনে হয় পরীক্ষা দিবি না। আরে তুই চুপ কর, আমি তো ভাবছিলাম ও মারা গেছে। সবাই একসাথে হেসে উঠলাম। আমরা ছিলাম রাস্তার মাঝখানে, মানে মেইন রাস্তার ভার্সিটির। এখান দিয়ে হেঁটে ভিতরে যেতে হয়। আমরা সকলে রাস্তার মাঝখানে বসে ফাজলামি করতেছিলাম। তখনই রাইসা ম্যাডাম এলো। এই ছাত্ররা, এখানে এত শব্দ কিসের? আর রাস্তায় এইভাবে দাঁড়িয়ে আছো কিসের জন্য তোমরা? সরি ম্যাম। ঠিক আছে। এতক্ষণ ম্যাম আমাকে দেখে নাই। আমাকে দেখেই ম্যাম খুব অবাক হয়েছে, সেটা তার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল। আমার দিকে অপলকভাবে কিছুক্ষণ তাকিয়েছিল। পরিবেশ ঠিক রাখতে আমি হালকা একটা কাশি দিলাম। হঠাৎ করেই যেন ম্যাম বাস্তব জগতে ফিরে এলো। ম্যাম আর কিছু না বলে চলে গেল, হয়তো লজ্জা পেয়েছে। আমি আর কিছু ভাবতে পারতেছি তো না। তার মানে কি ম্যামও? কি মামা, কি ভাবো? কি ভাববো? এ ভাই, ম্যাম দেখি তোর দিকে সিনেমার নায়িকাদের মতো করে চেয়েছিল। তাকাবে না, আমিও তো তার হিরো। আরও কিছু সময় গল্প করে সবাই এক্সাম হলের ভিতরে গেলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমন হয়েছে, তাই আর কিছু না ভেবে একভাবে লিখে দিলাম। ধুর শালার আজাদ, কি যে করি। কেন, কি হয়েছে? আজাদ স্যার আবার কি করলো তোর? আমি কোথায় ভেবেছিলাম তোর পাশে বসবো, আর এই স্যার আমাকে সোজা আরেক রুমে পাঠিয়ে দিল। আরও কি হয়েছে জানিস? কি করেছে? আমার খাতা নিয়ে 15 মিনিট রেখে দিয়েছে। চল বাসায় যাই। চল। আমি আর শাওন বাসায় চলে এলাম। আমার আব্বু এক্সাম কেমন হয়েছে? খুব ভালো আমার আম্মু। আমি জানি তো ভালো হবেই। তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। এইভাবে দেখতে দেখতে সবগুলো পরীক্ষা শেষ হলো। শেষ পরীক্ষার দিন আমি আর শাওন রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ ম্যাডামকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাবো। কালকে ম্যাডামের জন্মদিন। শ্রাবণ, আমি বাসায় যাচ্ছি। কেন? আম্মু ফোন দিয়ে বাসায় যেতে বলেছে, আর লাইলা বজরের মধ্যে আমি থেকে কি করব? ওকে, যা তাহলে। শাওন চলে গেল। আমি বাইকের উপরে বসে মনে মনে গান গাইতেছি। রাস্তাটা এখন পুরাই ফাঁকা। দুপুর টাইমে এমনকি সব রাস্তা ফাঁকা থাকে। কালকে রাইসা ম্যামকে আবার প্রপোজ করব। যদি সে গ্রহণ করে তাহলে তো ভালো, আর না করলে আরও ভালো। তাকে আর ডিস্টার্ব করব না। আর যাই হোক, ভালোবাসা জোর করে হয় না। এসব ভাবতেছিলাম, তখনই দেখি ম্যাম রিক্সা করে নেমে বাসার দিকে যাচ্ছে। আমি বাইক থেকে নেমেই রিক্সার সামনে গেলাম। রিক্সাওয়ালা মামা দাঁড়িয়ে গেল। ম্যাম আমাকে দেখেই বলে উঠল, আরে শ্রাবণ যে, আমি তোমাকেই খুঁজতেছিলাম এতদিন ধরে, কিন্তু তোমার তো কোনো খোঁজই পাওয়া যায় না। জি ম্যাম, আপনি আমাকে খুঁজতেছিলেন? তার আগে বলো, তুমি আমাকে কি জন্য দাঁড় করালে? শুভ জন্মদিন ম্যাডাম। কিন্তু আমার জন্মদিন তো কালকে। জানি। আপনি তো জানেন আমি একটু ফাস্ট, তাই আগে থেকেই বলে দিলাম। অনেক ফাজিল হয়েছ। ম্যাম, এবার আপনি বলেন কি বলবেন? ম্যাডাম কিছু না বলে তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে আমার হাতে দিল।
ম্যাম এটা কি? আপনার বার্থডে ইনভাইটেশন কার্ড নাকি? না, তাহলে কিসের কার্ড এটা? এটা আমার বিয়ের কার্ড। এই কথাটা শোনার পরে আমার মনে হতে লাগলো পুরো পৃথিবীটা মনে হয় থমকে গেছে। চারিদিকের কোনো শব্দই আমি শুনতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কেউ আমার বুকের বাঁ পাশে জোরে জোরে আঘাত করছে। আবার পুরনো সেই অতীতের পুনরাবৃত্তি হতে চলেছে। না, আমি এবার মেনে নিতে পারবো না। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এ সকল মায়া ত্যাগ করে দূরে চলে যেতে হবে। ম্যামকে কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমি অনেক কষ্ট পেয়েছি। তাই মুখে একটা হাসি নিয়ে বললাম, কনগ্রাচুলেশন ম্যাম। অবশ্যই আসবে কিন্তু বিয়েতে। চেষ্টা করব। আমি এখন আসি। ম্যাম কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি কোনো সুযোগ না দিয়েই বাইক নিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে আমার কিছু জামা কাপড় একটা ব্যাগে ভরে বাসার বাইরে চলে এলাম। বাইরে আসার সময় আম্মু আপু অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, এইসব গুছিয়ে কোথায় যাচ্ছি। আমি কোনো উত্তর না দিয়ে বাইক নিয়ে রওনা দেই সিলেটের উদ্দেশ্যে। আজকে খুব জোরে বাইক চালিয়েছি, তাই আসতে খুব একটা সমস্যা হয়নি। আর যেহেতু আমার বাইকের সব কাগজপত্র ঠিক আছে, তাই রাস্তায় পুলিশ কোনো ঝামেলা করে নাই। বাসায় ঢোকার আগে বাইরে থেকে খাবার নিয়ে যাই। বাসায় ঢুকে ফোনটা হাতে নিলাম। অনেকগুলো কল এসেছে, ফোন সাইলেন্ট ছিল, তাই খেয়াল করি নাই। আর খেয়াল করলেও ধরতাম না। ফোন সুইচ অফ করে রেখে দিলাম। খাবার খেয়ে 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে বাসার সকলে অস্থির হয়ে পড়েছে। শ্রাবণের আম্মু তো কিছু বুঝতেছে না আজকে হঠাৎ করে কি এমন হলো যে শ্রাবণ কাউকে কিছু না বলে ব্যাগপত্র গুছিয়ে তার আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আর শ্রাবণের আব্বু বুঝতে পারতেছে যে শ্রাবণ হয়তো কিছু একটা নিয়ে কষ্ট পেয়েছে, যার কারণে সে সিলেট চলে গেছে। কিন্তু লাভ নেই, ওই বাসার নাম্বার কেউ জানে না শ্রাবণ ছাড়া। শ্রাবণের আব্বু অনেক চিন্তিত হয়ে শাওনকে ফোন করে, কারণ তিনি জানেন কিছু হলে শাওনই একমাত্র বলতে পারবে কি হয়েছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। শাওন, তুমি কোথায় এখন? স্যার আমি তো এখন বাসায়। কেন স্যার? না মানে তুমি কি জানো শ্রাবণ কোথায়? কেন স্যার, ও বাসায় নেই। না, আজকে বিকালে বাসায় এসে। তারপর শাওন বাবাকে সব খুলে বলল। কি? আমাকে তো কিছুই বলে নাই। তুমি কি জানো যে ও কেন এমন করলো? না স্যার, তবে একটু একটু আন্দাজ করতে পারছি। কি? আমাকে খুলে বলো। স্যার আপনি চিন্তা করেন না, আমি শিওর হয়ে সব কিছু বলতেছি আপনাকে। আচ্ছা। এরপর শ্রাবণের আব্বু কিছুটা নিশ্চিন্ত হলেন এবং শাওন বুঝতে পারছে যে ম্যাডামের সাথে কিছু হয়েছে, যার কারণে এরকমভাবে চলে গেল শ্রাবণ। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাত 8টা বাজে। তাই শাওন আর দেরি না করে অনেকটা অস্থির হয়ে ম্যাডামের বাসার দিকে রওনা দেয়। এখন যা বলার ম্যাডামে সব কিছু বলতে পারবে, শাওন মনে মনে ভাবতেছে। শাওন ম্যাডামের বাসায় গিয়ে কলিং বেল বাজায়। তখন রাত 9টা বেজে গেছে। শাওন দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে, এত রাতে ম্যাডামের সাথে আসাটা কি ঠিক হবে? যদি আবার বকাবকি করে তখন কি হবে? কিন্তু আমার বন্ধুর জন্য আমি এটুকু করতেই পারি। তখনই শাওনকে দেখে ম্যাডাম এসে দরজা খুলে দেয়। আরে শাওন, তুমি এত রাতে? কোনো সমস্যা হয়েছে? ম্যাডাম, অনেক বড় সমস্যা হয়ে গেছে। তুমি ভিতরে এসো, ভিতরে বসে কথা বলি আমরা। এরপর শাওন ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে যে একটা মহিলা সোফায় বসে বসে টিভি দেখতেছে। এটাই বোধহয় ম্যাডামের মা। শাওন মনে মনে ভাবতেছে। এটা হচ্ছে আমার আম্মু। আম্মু, এই হচ্ছে আমার কলেজের একজন স্টুডেন্ট। পরিচয় পর্ব সেরে শাওন খুব ব্যস্ত হয়ে বলে, ম্যাডাম আজকে বিকালে কি আপনার শ্রাবণের সাথে দেখা হয়েছিল? হয়েছিল, কিন্তু কেন? ম্যাম আজকে হঠাৎ বিকালে শ্রাবণ বাসায় এসে কাউকে কিছু না বলে ব্যাগ গুছিয়ে কোথায় যেন চলে গেছে, আর আমরা ওকে ফোনেও পাচ্ছি না। চলে গেছে তো কি হয়েছে, আবার ফিরে আসবে। ওকে কোনো বাচ্চা নাকি? ম্যাম স্বাভাবিকভাবে কথাগুলো বলে। ম্যাডাম আপনাকে আমি বোঝাতে পারতেছি না, শ্রাবণ অনেক চাপা মনের ছেলে। ও কখন কি করবে কাউকে তা বুঝতে দেয় না, আর কেউ বুঝেও না। আপনি আগে আমাকে বলুন, আপনাদের মাঝে বিকালে কি কিছু হয়েছিল? প্লিজ ম্যাম আমাকে বলুন দয়া করে। তুমি যখন এত করে বলতেছো তাহলে আমি বলি, শোনো। আমাকে শ্রাবণ অগ্রিম বার্থডে উইশ করে, আর আমি ওকে আমার বিয়ের কার্ড ধরিয়ে দেই। ওহ শিট, আপনি এটা না করলেও পারতেন। আমি এখন বুঝতে পারছি শ্রাবণ কেন এমনটা করলো, কেন কাউকে কিছু না বলে চলে গেল। আপনি শ্রাবণকে পছন্দ করেন না, ভালোবাসেন না, ভালো কথা, কিন্তু শুধু শুধু ওকে কষ্ট দিতে গেলেন কেন? শ্রাবণ মন থেকে আপনাকে পছন্দ করত। আমিও তো শ্রাবণকে ভালোবাসি। কি? আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে এই বিয়ের মানে কি? ওয়েট, 1 মিনিট, আগে আমার সব কথা শোনো। ওই বিয়ের কার্ডের ভেতরে কোনো বিয়ের কার্ড ছিল না।
ওটার ভেতরে আমার নিজের লেখা একটা লাভ লেটার ছিল। শ্রাবণ ওটা খুলে দেখেছিল? বলতে পারবো না, তবে ওখানে বসে তো খুলে নাই। প্লিজ আমাকে কিছু বলবা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না, আমার এখন খুব চিন্তা হচ্ছে। তার মানে আপনি শ্রাবণকে ভালোবাসেন আর শ্রাবণকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। হুম। আসলে আপনি মজা করতে গিয়ে শ্রাবণের অতীতের পুনরাবৃত্তি ঘটিয়েছেন, যার কারণে শ্রাবণ আবার এই একই রকম কাণ্ড ঘটিয়েছে। আমি কিছু বুঝতেছি না, প্লিজ আমাকে সব খুলে বলো, অনেক চিন্তিত হয়ে। তাহলে শুনুন আমি বলি। এরপর শাওন আমার 3 বছর আগের কথা বলতে শুরু করলো। শ্রাবণ অনেক আগে একবার সিলেট ঘুরতে গেছিল, সাথে আমি সহ মোট 4 জন বন্ধু ছিলাম। আমাদের প্ল্যান ছিল ওখানে গিয়ে 1 সপ্তাহ থাকবো, এরপরে আবার ঢাকায় ফিরে আসবো। আমরা প্রথম 4 দিন বেশ মজায় করেই কাটালাম। সিলেট শহরটা আমাদের সকলের কাছে খুব প্রিয় একটা জায়গাগুলোর মধ্যে একটা হয়ে উঠেছিল। পঞ্চম দিন আমরা সকলে শহরের পাশের একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। সময়টা তখন বিকাল 4টার কাছাকাছি হবে আনুমানিক। এখানে আমরা তেমন কিছুই চিনি না, তাই আমরা জানতাম না যে এই রাস্তার পাশে একটা কলেজ আছে। যেহেতু তখন গরমের ছুটি চলছে, তাই কলেজ বন্ধ। বাইরে থেকে কলেজটা দেখে আমাদের সকলের খুব পছন্দ হলো। সবাই ঠিক করলাম আজকে বিকালটা এখানেই কাটাবো। আমরা সকলে মিলে ভেতরে গেলাম। সেখানে আমাদের মতো আরও অনেক ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছিল। আমরাও একটা ফাঁকা জায়গায় দেখে বসে আড্ডা দিতে লাগলাম। সময়টা ভালোই কাটছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম শ্রাবণের আমাদের দিকে কোনো খেয়ালই নেই। সে একদিনে একটা মেয়ের দিকে চেয়ে আছে। আমি ধাক্কা দিলাম, শ্রাবণ আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল। আমিও সেদিন কিছু বলি নাই। সকলে সন্ধ্যার আগে হোটেলে চলে গেলাম। রাতে শ্রাবণ আমাদেরকে বলল যে সে নাকি ওই মেয়েকে ভালোবেসে ফেলেছে। যেহেতু আমরা ওর ফ্রেন্ড, তাই আমরাও ওকে সায় দিলাম। পরের দিন বিকালেও আমরা ওই কলেজের ক্যাম্পাসে গেলাম। সেদিনও ওখানে ওই মেয়েটা ছিল, কিন্তু আমার জানা মতে শ্রাবণ যে ভীতু, তাতেও কোনো দিন ওই মেয়েটাকে সাহস করে বলতে পারবে না। আজকের দিনটাও দেখে দেখে কেটে গেল। আমরা ওকে সবাই বলেছিলাম যে আমরা তোর হয়ে বলে দেই, কিন্তু সে রাজি না, তাই আমরাও ওর মতো দেখে যাই শুধু। এইভাবে 1 সপ্তাহ 6 দিন কেটে গেল, কিন্তু শ্রাবণের প্রেমের কোনো উন্নতিই হলো না। আজকে আমরা সকলে বাসায় চলে যাব, তাই সকলে সব কিছু গুছিয়ে নিলাম। শ্রাবণের দিকে চেয়ে দেখি ও মুখটা কালো করে রেখেছে। কারণটা আমাদের অজানা নয়, আর মেয়েটা নাকি ওই কলেজে পড়ে। এটা আমরা অন্য একটা মেয়ের কাছ থেকে শুনেছিলাম। এরপর আমরা ঢাকায় ফিরে আসি। ঢাকায় ফেরার 2 দিন পরে জানতে পারি শ্রাবণ নাকি সিলেটে চলে যাবে লেখাপড়া করতে। এটা আমাকে শ্রাবণ ফোন করেই বলেছিল। আমি বুঝলাম না ও আন্টিকে কিভাবে রাজি করালো, কারণ আন্টি শ্রাবণকে ছাড়া 1 মুহূর্তও থাকতে পারে না। শ্রাবণ যখন ইন্টার 2য় বর্ষের স্টুডেন্ট, ও নাকি ওই কলেজে গিয়েই ভর্তি হয়। শ্রাবণ আমাকে রোজ ফোন করে বলতো যে ভাই আজকেরই আমার দিকে তাকিয়েছে, আজকে চেয়ে হাসি দিয়েছে, আজকে আমরা পরিচয় হয়েছি, আজকে আমরা একসাথে বসে কফি খেয়েছি, ইত্যাদি ইত্যাদি। আমার বেশ ভালোই লাগতো যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সিলেট গিয়েও আমাকে ভুলে নাই। আমাকে রোজ ফোন করে তার মনের কথা শেয়ার করতো। এইভাবে চলতে চলতে শ্রাবণ একদিন আমাকে ফোন করে বলে যে মেয়েটি নাকি ওকে প্রপোজ করেছে, সেও নাকি শ্রাবণকে ভালোবাসে। আমি শুনে খুব খুশি হয়েছিলাম। এইভাবে কেটে গেল 2টা বছর। এর মাঝে আমি এতটুকু বুঝে গিয়েছিলাম যে শ্রাবণ মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। রোজ শ্রাবণের সাথে আমার ফোনে কথা হতো। ও বেশি খুশি থাকলে দিনে 2-3 বারও কথা হতো। শ্রাবণ আমাকে 3 দিন ফোন দেয় না। আমি খুব চিন্তিত ছিলাম। ওর ফোনও সুইচ অফ। আন্টি আমাকে ফোন করে শ্রাবণের কথা বলে। আমি আন্টিকে বুঝিয়ে ফোন রেখে দিই। 4 দিনের মাথায় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। আমি রিসিভ করে ফোন করেছিল একটা ছেলে, আর বলেছিল শ্রাবণ তার ফ্রেন্ড। সে নাকি শ্রাবণকে বাসায় খুঁজতে গিয়ে দেখে শ্রাবণের বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে দেখে শ্রাবণ ঘুমিয়ে আছে। সে গিয়ে শ্রাবণকে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর পায় না। হঠাৎ সে লক্ষ্য করে পাশে ঘুমের ওষুধের প্যাকেট। তাই সে আর দেরি না করে অ্যাম্বুলেন্সকে ফোন করে সিলেট সদর হসপিটালে গিয়ে ভর্তি করে দেয়। ছেলেটা আমাকে ফোন দিয়েছে কারণ শ্রাবণ নাকি সবসময় আমার কথায় বেশি বলতো সকলের কাছে, তাই আমাকে সে প্রথম ফোন দিয়ে জানালো। তখন শ্রাবণ মোটামুটি সুস্থ, তবে জ্ঞান ফেরে নাই। আমি কোনো কারণ খুঁজে পাই না এটা করার। আমি আর দেরি না করে স্যারকে নিয়ে সোজা সিলেটে চলে যাই। আমরা যাওয়ার 3 ঘন্টা পরে শ্রাবণের জ্ঞান ফেরে। পরে শ্রাবণ সুস্থ হয়ে আমাদেরকে সব কিছু খুলে বলে যে কেন সে এমনটা করেছিল। কেন করেছিল ও এমনটা? আর আমি কি না জেনে সেই পুরনো কিছু একটা করে ফেলেছি, যার কারণে শ্রাবণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাডাম কেঁদে দিয়ে বললেন কথাটা।
ম্যাডাম আপনি কাঁদবেন না প্লিজ। আগে আপনি কান্না বন্ধ করেন, তারপর আমি সব কিছুই বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কান্না বন্ধ করতেছি, তুমি সব কিছু বলো। ম্যাডাম চোখের পানি মুছে বললেন কথাটা। এরপর শাওন আবার বলতে শুরু করলো। আমি আর স্যার দুজনে মিলে সিলেটে চলে আসি। আমরা আসার 3 ঘন্টা পরে শ্রাবণের জ্ঞান ফেরে। আমি শ্রাবণকে জিজ্ঞাসা করে কেন ও এমনটা করলো। প্রথমে বলতেই চাইছিল না, এরপর আমরা স্যারের জোরাজোরিতে বলতে বাধ্য হয়। আব্বু, তুমি হয়তো জানো না আমার এখানে আসার কারণ এই কলেজে পড়ার জন্য না। আমার আসার প্রধান কারণ ছিল রিয়াকে নিজের করে পাওয়ার জন্য। সব কিছু ঠিকই চলছিল, আমরা প্রায় 2 বছরের মতো রিলেশনে আছি। আমার প্রতি রিয়ার কেয়ার, অধিকার, ভালোবাসা সবই ঠিকই ছিল, কিন্তু কিছুদিন আগে থেকে রিয়া আর আমার সাথে আগের মতো কথা বলতো না। আমি কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও আমাকে সবসময় ইগনোর করতো। এইভাবে আমার দিনগুলো খুব বাজেভাবেই যাচ্ছিল। এরপর হঠাৎ একদিন রিয়া আমার কাছে এসে একটা কার্ড ধরিয়ে দেয়। আমি জিজ্ঞেস করি এটা কি? রিয়া বলে এটা আমার বিয়ের কার্ড। আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করা হয়েছে, সো তুমি আমাকে ভুলে যাও। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি তাহলে তুমি যে আমাকে ভালোবাসতে? তোমাকে আমি কখনোই ভালোবাসতাম না, এটা জাস্ট নাটক ছিল, শুধু নাটক। এই কথাগুলো শোনার পরে আমি নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় ব্যক্তি হিসেবে মনে করেছিলাম। আমি রিয়াকে অনেক বলেছি, কিন্তু ও আমাকে শেষ কথাটা বলল যে আমার মতো গরিবদের সাথে নাকি ওর যায় না। এটা শোনার পরে আমি আর একটা কথাও না বলে ওখান থেকে ফিরে আসি। রিয়া তখন জানতো না যে আমার আব্বু একজন প্রিন্সিপাল। আমি ইচ্ছে করে জানাইনি। সেদিন রাতে বাসায় এসে অনেক বুঝিয়েছি নিজেকে, কিন্তু কোনো লাভ হয়নি। আমি যেন কষ্টগুলো সইতে পারতেছিলাম না। এরপর সব রাস্তা বেছে নিলাম। শ্রাবণের এই কথাগুলো শুনে আমি মুখের ভাষা হারিয়ে ফেলি। ওকে যে কী বলে সান্ত্বনা দিব সেটাই আমার জানা ছিল না। স্যার হয়তো বুঝছেন বিষয়টা, তাই তিনি শ্রাবণের পাশে বসে অনেক জ্ঞানমূলক কথা বলে। এতে হয়তো শ্রাবণ অনেকটা মনের দিক থেকে বল পায়। এরপর ওখানে আর কিছুদিন থেকে হসপিটাল থেকে স্যার সোজা ঢাকা নিয়ে আসে শ্রাবণকে। কলেজের কাগজপত্র আমি গিয়ে নিয়ে আসি। আর ম্যাডাম আপনি শ্রাবণকে যেমনটা দেখছেন না, আসলে ও মোটেও তেমন না। বাইরে থেকে হাসি খুশি দেখালেও ওর ভেতরে অনেক কষ্ট। সিলেট থেকে আসার পরে ও আর তেমন লেখাপড়ায় মন দেয়নি। আর ওর কথা ভেবে স্যারও তেমন কিছুই বলে না। শাওনের এই কথাগুলো শুনে ম্যামের আর বুঝতে বাকি নেই যে শ্রাবণ কেন বাড়ি ছেড়ে চলে গেছে, আর বিয়ের কার্ড দেওয়ায় কেন এমন রিজেক্ট করলো। আর এই কথাগুলো ভেবে অনেক জোরে জোরে কেঁদে উঠল। এদিকে শ্রাবণকে খুঁজতে হবে, আর এদিকে ম্যাডাম একভাবে কেঁদেই চলেছে। তাই অনেক বিরক্ত হয়ে শাওন বলল, ম্যাম আমি আজকে আসি, আমার যেটা জানা ছিল সেটা জানা হয়ে গেছে। শাওন যেইমাত্র উঠে চলে যাবে তখনই ম্যাম বলল সেও নাকি শাওনের সাথে শ্রাবণকে খুঁজতে যাবে। অনেক জোরাজোরির পরে শাওন ম্যামকে নিয়ে শ্রাবণদের বাড়িতে গেল। বাসায় ঢোকার পরে শ্রাবণের আব্বু আর ম্যাম দুজনেই অবাক হলেন। আমাদের ভার্সিটির স্যার আমার আব্বু। আর আব্বু ম্যামকে দেখে বললেন, মিস রাইসা, আপনি এত রাতে, কোনো সমস্যা হয়েছে? ম্যাম লজ্জায় আর ভয়ে চুপ করে আছে। শাওন ব্যাপারটা বুঝতে পেরে বলল, আমি সব কিছু খুলে বলতেছি। এই ঘটনা শোনার পরে বাসার সবাই অনেক অবাক হয়েছে। আর এদিকে রাইসা ভয়ে কান্না করে দিয়েছে, কারণ রাইসা ভাবতেছে শুধুমাত্র তার মজার জন্য শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখে শ্রাবণের আম্মু রাইসার কাছে গিয়ে চোখের পানি মুছে দেয় আর তাকে নিয়ে সোফায় বসায়। কেউ কোনো কথা বলতেছে না। তখন রাইসা ম্যাম বলে, আমায় ক্ষমা করে দিন আন্টি, আমি না বুঝে ওর সাথে এমনটা করে ফেলেছি, জানলে কখনোই এমনটা করতাম না। মা এতে তোমার কোনো দোষ নেই, তোমার চিন্তা করতে হবে না। আমার মন বলছে আমার ছেলে আবার ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। অনেক বোঝাবার পরে রাইসা কান্না থামাচ্ছে না। তাই আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে শ্রাবণের আব্বু বলল, জান্নাত, তুই তোর ভাবিকে বলে দে, এখন যদি সে কান্না না থামায় তাহলে শ্রাবণকে খুঁজে পেলে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। এটা শোনার পরে রাইসা কান্না বন্ধ করে দিল। আর এটা দেখে সবাই হেসে উঠল। আর রাইসা বোকার মতো চেয়ে রইল শুধু। জান্নাত তুই তোর ভাবিকে নিয়ে শ্রাবণের রুমে যা, আর রান্নাঘর থেকে খাবার নিয়ে যাস। দেখে মনে হচ্ছে বৌমা রাতে কিছু খেয়ে আসেনি। ওকে আম্মু। এরপর জান্নাত আপু রাইসাকে নিয়ে চলে গেল। স্যার অনেক রাত হয়েছে, আমি এখন বাসায় যাই। আর আমার বিশ্বাস শ্রাবণ আবার ঠিকই ফিরে আসবে। আচ্ছা, তাহলে তুমি বাসায় যাও, আর ফোনে ওকে পেলে আমাকে জানিও। আচ্ছা। রাত অনেক হওয়ায় রাইসা আর বাড়ি যায়নি। সে তার আম্মুকে ফোন করে জানিয়ে দিয়েছে। আজকের রাতটা এভাবেই কেটে গেল সকলের। সকাল 10টার সময় আমার ঘুম ভাঙে। চোখ মেলেই দেখি আমি রুমের মধ্যে শুয়ে আছি। খুব ক্ষুধা পাচ্ছে,
তাই ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম, কিন্তু দুঃখের বিষয় কোনো খাবার নেই। আর এদিকে ক্ষুধায় আমার মরে যায় অবস্থা। সে কখন ভাত খেয়েছি মনে নেই। আর দেরি না করে বাইরে বের হলাম। বাসার পাশেই একটা বাজার আছে, তাই খাবার কিনতে বেশি সময় লাগলো না। খাবার কিনে নিয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কোনো দিকে খেয়াল না করেই খাবার খেয়ে নিলাম। খুব ক্ষুধা লেগেছিল। এরপর কালকের সব ঘটনাগুলো ভাবতে লাগলাম। শালা আমার জীবনটাই এই মেয়েরাই শেষ করে দিল। আগে একবার এমন করেছিলাম, আব্বু অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি কিনা আবার সেই একই মেয়ের কারণে বাসা ছেড়ে চলে এলাম। ধুর মিয়া, এটা কোনো কাজ হলো? আম্মু অনেক চিন্তা করতেছে হয়তো। মনে মনে এই কথাগুলো চিন্তা করতেছিলাম, তখনই মোবাইলের কথা মনে পড়ল। ওহ শিট, মোবাইলটা তো অফ করা। কে জানে বাসার সকলে কি ভাবতেছে। আর দেরি না করে মোবাইলটা অন করলাম। অন করে আব্বুকে ফোন দিলাম। রিং হবার সাথে সাথেই ফোনটা রিসিভ হলো। হয়তো আমার ফোনেরই অপেক্ষায় ছিল। হ্যালো আব্বু। শ্রাবণ, কোথায় তুই? সব ঠিক আছে তো বাবা? আব্বু অনেক চিন্তিত হয়ে বলল কথাগুলো। হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। সরি আব্বু। সরি বলতে হবে না, তুই যেখানে থাকিস না কেন এখনই বাসায় আয়। তোর আম্মু খুব চিন্তা করতেছে। আব্বু আমাকে মাফ করে দাও, তোমাদের ছেড়ে আমি আর কোথাও যাব না। আব্বু আমার খুব কষ্ট হয়েছিল কালকে, তাই আমাকে আর বলতে না দিয়ে আব্বু বলল, আমি সবটাই জানি। শাওন রাইসা বলেছে সবটা আমাকে। আমি কিছু চাই না। আমি ব্যাস আমার ছেলেকে আগের মতো হাসি খুশি দেখতে চাই। তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি তোরা রাইসার বিয়ে দেবো আজকে। মানে মানে কি? আমি খুব অবাক হয়ে বললাম, রাইসা এখন আমাদের বাসায়। তোর আম্মুর খুব পছন্দ হয়েছে রাইসাকে, আর আমারও খুব পছন্দ। আমিও চাই আমার ছেলের বউ এমন হোক যে তোকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু আব্বু, রাইসা ম্যাডামের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর তাছাড়া সে তো আমার থেকে 2 বছরের সিনিয়র। সেটা তোকে দেখতে হবে না, আমার ছেলের জন্য আমি এইটুকু মেনে নিতে পারবো। আব্বু, আমি কিছু বুঝতেছি না, তুমি সবটা খুলে বলো প্লিজ। আগে বাসায় আয়, তারপর সারপ্রাইজ দেবো। ওকে আব্বু, আমি এখন আসতেছি। ফোনটা রেখে দিলাম। আব্বু এত সময় ধরে যা বলল তা আমার মাথার উপর দিয়ে গেছে, কিছুই বুঝলাম না। তাই আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কে জানে বাসায় গিয়ে কি সারপ্রাইজ পাই। তবে রাইসাকে পেলে আমার আর কিছুই চাই না। আর দেরি না করে আমি বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অপরদিকে শ্রাবণের আসার কথা শুনে সবাই অনেকটা নিশ্চিন্ত হলো। আর সবাই এটা ভেবেও খুশি যে আজকে শ্রাবণকে বিয়ে দিয়ে দিবে। রাইসা শ্রাবণের খোঁজ পাওয়া গেছে জেনে সেও খুব খুশি হলো। শ্রাবণের আব্বু তার কাছের কিছু মানুষজনকে ফোন করে আসতে বলল যে তার ছেলের ছোটোখাটো বিয়ে আজকে, পরে বড় করে করা হবে। আর শাওন তো খুব খুশি, আজকে তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। সে তাদের সব ফ্রেন্ডদের ইনভাইট করলো। শাওন আর তার বন্ধুরা মিলেই পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে ফেললো। খুব কম সময়ের মধ্যেই ভালো সাজানো হয়েছে। অবশেষে দেখা গেল ছোট্ট করে অনুষ্ঠান করতে গিয়ে অনেকটা বড় হয়ে যাচ্ছে। এদিকে রাইসা খুবই লজ্জা পাচ্ছে, আজ তার বিয়ে, সেটাও তার স্টুডেন্টের সাথে। আবার এত কাহিনী করে। রাইসার আম্মু চলে এসেছে তার মেয়ের কাছে। তিনিও খুব খুশি, কারণ তার মেয়েকে বিয়ের জন্য সে অনেকবার বলেছে, কিন্তু কিছুতে রাজি না সে। তা অবশেষে আজকে রাজি হলো নিজের ইচ্ছায়। এদিকে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। বাসার সামনে এসে পুরো অবাক হয়ে গেলাম, এটা কি আমাদের বাসা? একবার আবার ভালো করে দেখে নিলাম। আমাদেরই তো বাসা, তবে এত সাজিয়েছে কেন? তার মানে কি আমারই বিয়ে? আর এত কিছু না ভেবে ভিতরে চলে গেলাম। সামনে গিয়ে দেখি সারা বাসা ভর্তি লোকজন। আমি পুরো অবাক, সবাই আমার দিকে চেয়ে আছে। তখনই আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো, অনেক সময় কান্নাকাটি করলো। আমি অনেক কষ্টে তার কান্না থামালাম। আব্বু আর আম্মু আমাকে উপরে নিয়ে গেল। বাবা মাকে কথা দে, তুই আর এমন করবি না কখনো। আব্বু, কথা দিলাম। এরপর আব্বু আমাকে জড়িয়ে ধরে কথা দিল। আজকে প্রথম আমি আব্বুকে কাঁদতে দেখলাম। এটাই হয়তো আব্বুর ভালোবাসা। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, সবাই ওয়েট করতেছে। কিন্তু কেন? আজকে তোর বিয়ে, তোর ম্যাডামের সাথে। মানে কি আম্মু? তখন শাওন সহ কিছু ফ্রেন্ড রুমে ঢুকে বলল, স্যার আপনারা নিচে যান, আমরা ওকে নিয়ে আসতেছি। আব্বু আম্মু নিচে চলে গেল। ভাই, আমি কিছু বুঝতেছি না, সবটা খুলে বলো। আগে রেডি হয়ে নে, আর সব কথা বাসরাতে ম্যাডাম মানে ভাবির কাছ থেকে শুনে নিস। ধুর শালা। এরপর রেডি হয়ে নিচে এলাম। এসে দেখে রাইসাও নিচে আসছে। তার মানে রাইসার সাথে আমার বিয়ে। আমি তখন মনে মনে একটা ডান্স দিলাম। রাইসাকেও দেখে মনে হচ্ছে সেও এই বিয়েটা নিয়ে আমার মতো খুশি।
অবশেষে বিয়েটা হয়ে গেল। রাত 1টার সময় ছাদে বসে মামা এবার ভিতরে যাও, ভাবি অপেক্ষা করছে। হ্যাঁ ভাই, ভেতরে যা। আমরাও বাসায় যাই, অনেক রাত হয়েছে। এ ভাই, আমার ভয় করতেছে, যদি ভিতরে গেলে আমাকে রাগ করে। এ সবাই ধর ভিতর বাচ্চাকে। এরপর সবাই আমাকে ধরে আমার রুমে ঢুকিয়ে দিল। আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে পিছনে তাকিয়ে দেখি রাইসা আমার পড়ার টেবিলে বসে আমার বইগুলো দেখতেছে। আমি আগে জানতাম নতুন বউ খাটের উপরে বসে থাকে আর স্বামী এলে তাকে সালাম করে। আসলে বউ আমি কাছে যাওয়ার সাথে সাথে উঠে ঠাস করে একটা চড় দিল। আমি প্রশ্নসূচকভাবে তাকালাম। এটা হচ্ছে কাউকে কিছু না বলে চলে যাওয়ার জন্য। আবার একটা চড় দিল। এটা হচ্ছে বিয়ের কার্ড না খুলে দেখার জন্য। আমি করব না আপনার সাথে বাসর, আমি গেলাম বলেই হাঁটায় দিলাম দরজার দিকে। ওই কই যাস? এখানে এসে বস। কি হয়েছে বলুন? আগে আমি যে তোকে বিয়ের কার্ড দিয়েছিলাম সেটা এনে খুলে পর এক্ষুনি। আমি ভয়ে ভয়ে কার্ডটা খুলে পড়ে তো অনেক অবাক হয়ে গেলাম। তার মানে তুমি? আমিও তোকে ভালোবাসি। এরপর সবটা খুলে বলল। আমি আর কিচ্ছু না বলে রাইসার ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম। 3 মিনিট পর ছেড়ে দিলাম। এই বেয়াদব ছেলে, এটা কি? এটা হচ্ছে আমাকে ভালোবাসো না বলার শাস্তি। আবার রাইসার আমার ঠোঁট এক করে দিলাম। এবার 5 মিনিট পর ছেড়ে দিলাম। আমি বললাম, এটা হচ্ছে আমাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি তো দেখছি খুব রোমান্টিক। রাগী ম্যাডামের রোমান্টিক বার। এই শোনো না। বলো না। আমার না একটা ইয়ে চাই। ইয়ে মানে সতীন? তুমি? আমার বুকে কিল মেরে বলল, তাহলে কি চাই? কিউট একটা বেবি চাই। ইস, আমাকে আগে বলবা না, তাহলে আর এত দেরি করতাম না, আগে থেকে রোমান্স শুরু করে দিতাম। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের প্রেমের তাজমহল চ্যানেলটিকে আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন। প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।